সন্ধ্যার আলো তখন আস্তে আস্তে গাঢ় হতে শুরু করেছে। আকাশে কমলা নীল রঙের মিশ্রণে যেন অদ্ভুত রহস্যময়তায় ছড়িয়ে আছে। চারপাশে পাখির ডাক, দূরে মাগরিবের আজানের সুর ভেসে আসছে। সেই সময় তাড়াহুড়া করে হৃদিতার কাঁধে ব্যাগ ঝুলিয়ে ধপ ধপ শব্দ করে সিঁড়ি বেয়ে নামছিল। তার হাতে ফোন, স্ক্রিনে ভেসে আছে ঈশানীর নাম। হৃদির মুখের ব্যস্ততা, চোখে অস্থিরতা, মনে মনে বলল, আজকে দেরি হলে নিশ্চিত আবুরে ফোন দিয়ে সব বলে দেবে। শেষে সিঁড়ির ধাপে পা রাখতেই হঠাৎ সামনে থেকে আসা কারোর সাথে মুখোমুখি সংঘর্ষ। ধপ করে ছিটকে পড়ল দূরে। মুখ থেকে চাপা একটা শব্দ বের হলো, আহ! সিঁড়ির কোনার সাথে কবজি লেগে কেটে গেছে, সামান্য রক্ত বেরিয়ে আসছে। হৃদি তার চোখ বন্ধ করলো, হাত দিয়ে কবজি চেপে ধরলো। একটু সামনে নিয়ে উপরের দিকে তাকাতেই চমকে উঠল। যার সাথে সংঘর্ষ হয়েছিল সে মেঝেতে পড়ে আছে। লম্বা চওড়া গড়নের একজন পুরুষ, ধবধবে ফর্সা ত্বক, চোখ ব্যাগ বিলাস করে সেট করা, মুখের ক্লিন শেভ, আকাশের নীল রঙের শার্ট পরা। একপাশে তার অফিসিয়াল কালো ব্যাগটা পড়ে আছে। হৃদির চোখ পিটপিট করে অবাক হয়ে তাকিয়ে রইল। ঠিক তখনই রান্নাঘর থেকে তাড়াহুড়া করে বেরিয়ে এলেন আহাদের ছোট চাচি হালিমা বেগম, চোখে ভয় মিশ্রিত বিস্ময়। আদনাত বাবা, তুমি ঠিক আছো? হৃদিতা? পেছন থেকে আহিয়া দৌড়ে নেমে এসে হৃদির হাত ধরে দাঁড় করালো। হৃদি, তুই ঠিক আছিস তো? হৃদি ব্যথা চাপা নিয়ে মাথা নেড়ে বলল, আমি ঠিক আছি, কিন্তু উনি? আহিয়া দ্রুত ছেলেটার দিকে এগিয়ে গেল। আদনাত ভাই, আপনি ঠিক আছেন? আদনাত ধীরে ধীরে উঠে দাঁড়ালো, হাত দিয়ে জামার ধুলো ঝাড়লো। একবার কঠিন দৃষ্টিতে তাকালো আহিয়ার দিকে। তীক্ষ্ণ দৃষ্টি, ঠান্ডা কিন্তু ভীতকর। আহিয়া অনায়াসে গুটিয়ে গেল। সেই দৃষ্টিতে যেন অদৃশ্য চাপা কিছু লুকিয়ে আছে। আদনাত হালিম বেগমের দিকে তাকিয়ে সোজা স্বাভাবিক গলায় বলল, আমি ঠিক আছি চাচি আম্মা। এরপর রিজিতার দিকে একবার তাকিয়ে ব্যাগ হাতে তুলে গটগট করে সিঁড়ি ভেঙে উপরে চলে গেল। মুহূর্তেই অদৃশ্য হয়ে গেল তার উপস্থিতি। রিদিতা অবাক হয়ে তাকিয়ে থাকলো তার চলে যাওয়ার পথের দিকে। সে কৌতূহলে সামলাতে না পেরে জিজ্ঞেস করল, উনি কে? হালিমা বেগম স্বাভাবিক ভঙ্গিতে বললেন, আদনাত আহাদের বড় চাচা, সালমান মীরের একমাত্র ছেলে। আহিয়া এবার যোগ করল, আদনান ভাই একজন ডাক্তার। বড় আব্বু আর বড় আম্মু জার্মানে থাকেন, সেখানে ব্যবসা আছে। আদনান ভাই সেখান থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরেছে। উনি সবার থেকে একেবারে আলাদা, রাজনীতি একদম পছন্দ করে না, একেবারে বড় আব্বুর মতো। খুব নিয়মে চলে, শরীর নিয়ে প্রচণ্ড সচেতন, প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলে না। দেখলি না কেমন গটগট করে চলে গেল? দিদি একবার সেদিকে তাকিয়ে হেসে উঠল। আহিয়ার কানের কাছে ফিসফিস করে বলল, আমি এমনি এমনি বলছিলাম যে তোদের বাসায় সবাই অদ্ভুত, এক একজনের এক এক রকম আচরণ। আহিয়া আর কোনো জবাব দিল না। রিদি ঘুরে চলে যেতে নিলেই হালিমা বেগম ডেকে বললেন, আরে কই যাও? আমি নাস্তা রেডি করছি, অত্যন্ত খেয়ে যাও। না আন্টি, আমার দেরি হয়ে যাবে। বুবু ফোন দিয়েছে, ভাইয়া বাসায় ফেরার আগেই আমাকে যেতে হবে। এটা আমার কেমন কথা? তোমাকে ড্রাইভার দিয়ে পৌঁছে দেব। হৃদিতা দ্রুত মাথা নেড়ে বলল, না না, দরকার নেই, আমি যেতে পারবো। এরপর হৃদি হালকা হাসি দিয়ে সবার থেকে বিদায় নিল। আহিয়ার হাত নেড়ে বলল, সাবধানে যাস, বাসায় পৌঁছে একটা নখ দিস। হৃদিও হাত নেড়ে বেরিয়ে গেল বাইরে। হালিমা বেগম আবার রান্নাঘরের দিকে চলে গেলেন। আদিবার ড্রয়িং রুমে বসে আছে। আহিয়া কিছুক্ষণ দাঁড়িয়ে দরজার দিকে তাকিয়ে আছে, আর উপরে তলা থেকে আদনানের তীক্ষ্ণ দৃষ্টিজোড়া নীরবে বিদ্ধ হয়ে রইল নিচতলার ড্রয়িং রুমে। চোখে এক অদ্ভুত গভীরতা, যেন ভেতরে লুকিয়ে আছে অজানা গল্প, অচেনা রহস্য। মিড হাউসের বিশাল গেট পেরিয়ে বাইরে বেরিয়ে এলো হৃদিতা। রাস্তার বাতিগুলো এক এক করে জ্বলে উঠছে। আলো অন্ধকারের ফাঁকে শহরটা যেন আরও রহস্যময় হয়ে উঠেছে। হৃদি রাস্তার ধারে দাঁড়িয়ে চারোদিকে চোখ বুলালো। একটা রিক্সাও চোখে পড়ল না। সে দীর্ঘশ্বাস ফেলে ওনাটা শক্ত করে গলায় পেঁচালো, মাথা ও চুল ভালোভাবে ঢেকে নিল। ভেতরে ভেতরে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে। বড় বড় পা ফেলে সামনের গলি দেখে হাঁটা শুরু করলো হৃদি। আশা ছিল সেখানে হয়তো রিক্সা পাওয়া যাবে। হঠাৎই পিছন থেকে কর্কশ শব্দে তীব্র ব্রেক কষল একটা গাড়ি। হৃদি চমকে উঠল। একেবারে তার সামনেই কালো রঙের গাড়ি থেমে গেছে।
চোখ মুখ খিচে বন্ধ করে ফেললো। সে বুক ধুকপুক করছে, আর একটু হলেই তো চাকা নিচে যেত। ঠিক তখনই ভেসে হলো এক অতি পরিচিত গভীর কণ্ঠস্বর। মেয়ে জানো। তড়াক করে চোখ মেলে তাকালো রিদি। গাড়ির কাছ নামানো। ভেতর থেকে ঠান্ডা অথচ জ্বলন্ত চোখ তাকিয়ে আছে আহাদ রাজা। তার সেই দৃষ্টি যেন সরাসরি বিদ্ধ হয়ে ঢুকে গেল হৃদির চোখের গভীরে। অকারণে বুকের ভিতর চিনচিনে ব্যথা অনুভব করলো হৃদি। এমন অদ্ভুত ব্যথা সে আগে কখনো অনুভব করেনি। নিজেকে সামলে নিয়ে কড়া গলায় বলল, আর একটু হলেও তো আপনার গাড়ির নিচে ব্যাঙের মতো পিষে যেতাম আমি। চোখ কি পকেটে রেখে গাড়ি চালাচ্ছিলেন? আহাদ ধীর স্থির ভঙ্গিতে গাড়ির দরজা খুলে নেমে এলো। তার চোখ এখন স্থির হয়ে আছে হৃদির মুখে। ঠান্ডা কাঁপিয়ে দেওয়ার মতো স্বরে বলল, কি বললে? আহাদের কণ্ঠে হিমশীতল রাগ মিশে আছে। হৃদি সেটা বুঝে গেল। বুকের ভেতর আরও জোরে ধুকপুক করতে হলো। আর কথা না বাড়িয়ে একটা কৃত্রিম হাসি দিল। তারপর ঘুরে দাঁড়িয়ে হাঁটতে শুরু করলো। ঠিক তখনই সামনে ফাঁকা রিক্সা এসে পড়ল। হৃদি তাড়াতাড়ি ডাক দিল, এই রিক্সা। রিক্সা কাছে আসতে হৃদি দ্রুত পায়ে বাড়িয়ে উঠতে যায়। হঠাৎ একটা শক্তপোক্ত হাত তাকে কোমর থেকে টেনে তুলল। ভরকে গিয়ে চিৎকার করে উঠল হৃদি, মামা বাঁচান, এই লোকটা আমাকে অপহরণ করছে। তার চিৎকারে আশেপাশে কয়েকজন সেদিকে তাকালো। রিক্সাওয়ালাও একবার আহাদের দিকে তাকালো। আহাদের চোখে তীক্ষ্ণ দৃষ্টি দেখে রিক্সাওয়ালা এক মুহূর্ত দেরি না করে দ্রুত প্যাডেল মেরে উধাও হয়ে গেল। হৃদির মুখ শুকিয়ে গেল। এ দেশে মানবতা বলে কিচ্ছু নাই। কেউ সাহায্য করলো না। আহার একটু বিচলিত হলো না, বরং তাকে তুলে এনে গাড়ির ভেতরে বসিয়ে নিজে হালকা ঝুঁকে মুখের কাছে এসে স্বাভাবিক ভঙ্গিতে বলল, কে বলো মানবতা নাই? এই যে আমি একটা মহিলার ব্যাংকে তুলে এত কষ্ট করে 4 ফুট হেঁটে এসে গাড়িতে বসালাম, এটা কি মানবতার মধ্যে পড়ে না? হৃদির চোখ বিস্ফোরিত হয়ে গেল। মুখ হা করে রইল। আহাত গাছাড়া ভঙ্গিতে সামান্য হেসে উঠল। হৃদি দাঁত চিপে কোমলে 2 হাত আহাদের বুক ঠেলে সামান্য সরিয়ে দিল। আমি মোটেও ব্যাগ না, ব্যাগ আপনি, আপনার 14 গোষ্ঠী। সরুন, আমি নামবো। সে পা নামানোর আগে আহাত ধপ করে গাড়ির দরজা বন্ধ করে দিল তার মুখের উপর। অন্তঃপর হেঁটে গিয়ে ড্রাইভিং সিটে বসলো। গাড়ির ইঞ্জিন গর্জে উঠল। সামনে পিছনে গার্ডদের গাড়ি সারিবদ্ধ হয়ে দাঁড়ানো। ধীরে ধীরে কনভয়ের মতো যাত্রা শুরু হলো। আর গাড়ির ভেতরে বসে হৃদি নিঃশ্বাস পেল ভিড়িভাবে। তার বুকের ভেতর ধরফরানি থামছেই না। আহাত 2 হাত স্টিয়ারিংয়ে রেখেও মাঝে মাঝে পাশ কাটিয়ে তাকাচ্ছিল হৃদির দিকে। তার দৃষ্টি এমন যেন হৃদির প্রতিটি অঙ্গভঙ্গি, প্রতিটা নিঃশ্বাসের ওঠানামা পর্যন্ত পড়ে ফেলতে চাইছে। হৃদির শরীর থেকে বেশি আসছে মেয়েলি ঘেরান, হালকা মিষ্টি অথচ অদ্ভুতভাবে মাতাল করা। আহাত রাজার মেয়ের যে মানুষের রক্ত ঝরাতে দ্বিধা করে না, যার কণ্ঠে মানুষের থরথর করে কাঁপে, সে আজ অদ্ভুত অচেনা এক অনুভূতির বন্দী। বুকের ভেতর ধুকপুক ধ্বনিতে যেন ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে হৃৎপিণ্ড। কপালের শিরাগুলো টনটন করছে। সে মাথা নাড়িয়ে চেষ্টা করলো সব কিছু ঝেড়ে ফেলতে, কিন্তু যতই চেষ্টা করুক ততই আবার দৃষ্টি ফিরে যায় হৃদির দিকে। হঠাৎ তার দৃষ্টি আটকে গেল। হৃদির কবজিতে হালকা কাটা দাগ, রক্ত শুকিয়ে লেগে আছে। আহাতের 2 ভুরুর মাঝখানে গভীর ভাঁজ পড়ল। চোখ দুটো একেবারে ঝাঁঝালো হয়ে উঠল। হঠাৎই ব্রেক চাপলো জোরে। গাড়ি কেঁপে উঠল রাস্তার মাঝে। সামনে পিছনে থাকা গাড়ির গাড়িগুলো দাঁড়িয়ে গেল। আহাত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো হৃদির হাতে। এটা কি? এখানে কি হয়েছে? হৃদি চমকে গেল। এটা ঢোক গলাধকরণ করে আমতা আমতা করে বলল, পরে গিয়ে একটু কেটে গেছে। আহাত গর্জে উঠল, পরে যাস কি করে? আর কেটে যায় কি করে? মন কি তাল গাছের মাথায় থাকে? হৃদি ভয়ে আর কিছুই বলল না, তবে মনে মনে বিড়বিড় করলো, আজব, আমার কেটে গেলে ওনার কি? নিজের তো খালি থাপড়ায় ধমকায়, এখন এসব দরদের ডিব্বা হয়ে মরিচের মতো ঝাল ঢালছে। আহাদের চোখ স্থির হয়ে রইল। হৃদির ঠোঁট ফুলালো। চোখ দুটো ভিতর মতো পিটপিট করছে। দৃষ্টি সোজা সামনের দিকে। কোনো কথা না বলে আবার গাড়ি চালু করলো আহাদ। কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো একটা বড় ফার্মেসির সামনে। গাড়ির ভেতর হৃদিকে লক করে রেখে নেমে গেল সে। হৃদির বুক ভয়ে ধড়ফড় করছে। সে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে ফিরে এলো আহাত রাজা, হাতে এক গাদা ওষুধের প্যাকেট।
গাড়িতে বসে হৃদের হাত ধরে জোর করে সামনে টানলো। হৃদে বাধ্য মেয়ের মতো হাত বাড়িয়েও দিল। আহাত হেঁচি ছল দিয়ে পরিষ্কার করলো, খুব যত্ন করে ব্যান্ডেজ লাগিয়ে দিল, যেন তার সব ধৈর্য ঢেলে দিচ্ছে। হৃদির বুকের ভিতর কেমন অদ্ভুত কাপড় শুরু হলো। পানির বোতলে ঢাকনা খুলে দুইটা ওষুধ এগিয়ে দিল আহাত। হৃদির সাথে সাথে ঠোঁট ফুলিয়ে নাক চেপে ধরলো। আহাত হুঙ্কার ছাড়লো, কি হলো, আর কতক্ষণ ধরে থাকবো আমি? রিদি ভুরুকুসকে কাটাক্ষ করে বলো, আপনার ধরে রাখতে কে বলেছে? জানালা দিয়ে ফেলে দেন না, সামান্য কেটে গেছে, এমনি ঠিক হয়ে যাবে। আহাদের চোখে আগুন জ্বলে উঠল। আহাদ রাজার মুখের উপর কথা, থাপড়িয়ে চেহারার নকশা পাল্টিয়ে দিব। হাকর। সে হৃদির চিবুক ধরে মুখ উঁচু করলো। হৃদির চোখ বন্ধ করে শ্বাস রুদ্ধ করে রাখলো। ভয়ে বাদ্য মেয়ের মতো মুখ খুলে ওষুধটা গিলে ফেললো। আহাদ তখন ধীরে তার চিবুক ছাড়লো। নরম স্বরে বলল, এবার নিঃশ্বাস নে, তাহলে মরে যাবে। পরে আমিও অনায়াসে মরব। আমারই তো তাড়াতাড়ি মরার শখ নাই। হৃদির চোখ খুললো, হতবাক হয়ে তাকিয়ে রইল আহাদের দিকে। শেষের কথাগুলো সে ঠিকঠাক শুনতে পেল না। আহাদের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কি বলেছে। এক সময় গাড়ি এসে থামলো হৃদির বাসার সামনে। হৃদির নামতে যাবার আগে আহাদ তার হাত ধরিয়ে দিল ওষুধের প্যাকেটগুলো। হৃদির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এতগুলো ওষুধ সামান্য একটা কাটার জন্য? আহাদ তিলিত ভঙ্গিতে উত্তর দিল, সব ধরনের ব্যথার ওষুধ, দাগ যাওয়ার ক্রিম আছে, যেটা ভালো লাগে সেটা খাবে। হৃদি হতভম্ব হয়ে বলল, ওষুধও আবার পছন্দ মতো খাওয়া যায়? আহাদ নাক ঘষল হাতের উল্টো পিঠে। যায়, ভালো না লাগলে ডাক্তার দেখিয়ে অন্য ওষুধ এনে দিব। হৃদি একেবারে চুপ হয়ে গেল। মনে মনে বলো, বড় লোকের বিরাট কারবার, এরা বোধহয় এভাবেই ট্রিটমেন্ট করে। একটা ভারী দীর্ঘশ্বাস ফেলে দ্রুত ভেতরে ঢুকে গেল। আহাদ তার যাওয়ার পানে তাকিয়ে রইল। 6 তলা করিডোরে এসে থামলো হৃদি। চোখ পড়ল কর্নারের ডাস্টবিনে। হাতে থাকা ওষুধের প্যাকেটগুলোর দিকে তাকিয়ে ঠোঁটের কোণে দুষ্ট হাসি ফুটালো। চারদিকে চোরের মতো তাকালো একবার, অন্তঃপর একেবারে নিশ্চিন্তভাবে সব ওষুধের প্যাকেটগুলো ছুঁড়ে দিল ডাস্টবিনে। দুহাত ঝেড়ে বলল, ব্যাস, ঝামেলা শেষ। বাসায় এগুলো নিয়ে ঢুকলে নিশ্চিত হরতাল হতো। বাসায় ঢুকে রীতি হাত ছেড়ে দিয়ে দরজার পাশে রাখা সোফায় গা এলিয়ে দিল। তার দেহ ক্লান্ত, চোখে মুখে ক্লান্তি আর অস্থিরতা স্পষ্ট। সামনে এসে বসলো ঈশানী। বোনকে একবার ভালো করে পরখ করলো সে। কিছুদিন ধরে হৃদির আচরণ তার চোখে ধরা পড়ছে, কেমন যেন উদ্ভট অস্বাভাবিক। ঈশানী ভুরু কুঁচকে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এত দেরি করলি যে? বেরিয়েছিলি মাগরিবের সময়, এখন এশার আজান দিচ্ছে। হৃদি একটু কাত হয়ে আর চোখে তাকালো বোনের দিকে। মৃদু ক্লান্ত কণ্ঠে বলল, দেরি কোথায় করলাম, রাস্তায় জ্যাম ছিল। ভাইয়া কি আসছে? না, এখনই চলে আসবে। মাগরিবের নামাজ তো কায়া করেছিস? এখন অত্যন্ত উজু করে এশার পরে নে, একটু পরে আব্বু ফোন দিবে, নামাজ পড়ছিস কিনা জিজ্ঞেস করবে। হৃদয় নিঃশ্বাস ফেলে কপালে মেসেজ করলো, ক্লান্ত লাগছে, ভালো লাগছে না, একটু পরে পড়ব। ঈশানী তির্যক দৃষ্টিতে তাকালো। এখন না পড়লে আর হবে না, একবার চিৎপটাং হয়ে গেলে আর আর উঠবে না। হৃদির ঠোঁট ফুলিয়ে বিরক্তি মুখে বলো, আচ্ছা যাচ্ছি। ধপ ধপ পা ফেলে রুমে ঢুকে ব্যাগটা ছুঁড়ে দিল বিছানায়। তারপর ভারী পায়ে ওয়াশরুমে ঢুকে হাত মুখ ধুয়ে নিল। উজু শেষে এসে শান্ত হয়ে নামাজে দাঁড়ালো। নামাজ শেষ করে জায়নামাজে গুটিয়ে রাখতেই মাহির ডাক এলো। খালামণি, মাম্মা ডাকছে, নানুভাই ফোন দিয়েছে। হৃদি ভুরু কুঁচকে তাকালো। অনিচ্ছা সত্ত্বেও জায়নামাজ রেখে মাহির সঙ্গে গেল ড্রয়িং রুমে। স্ক্রিনে বাবার মুখ। হৃদি সালাম দিল। হৃদির হিজাব দেখে তার বাবার সঙ্গে সঙ্গে উষ্ণ কথায় উত্তর দিল, মাশাআল্লাহ, আমার আম্মাজান নামাজ পড়ে আসছে মনে হয়। হৃদি মাথা নিচু করে হালকা হাসলো। তার বাবা আবার দীর্ঘ কণ্ঠে বললেন, নামাজ কায়েম করবা না মা? দুনিয়ার সব কিছু মিথ্যে, মায়াজাল, শুধু তোমার ইবাদতগুলোই আসল। এগুলোর দিকে সবসময় খেয়াল রাখবে। অন্তঃপর দীর্ঘ সময় নিয়ে কিছু উপদেশ দিলেন, হাদিস শোনালেন, যেন প্রতিদিনের নিয়ম। ঈশানী আর হৃদি দুজনে মাথা নিচু করে শুনল মনোযোগ দিয়ে। এক সময় ঈশানী জিজ্ঞেস করলো, আম্মু কেমন আছে? রাইসা পড়াশোনা করে? তোমার আম্মু নামাজে দাঁড়িয়েছে। রাইসা রুমে কী করে কে জানে, কোনো কথা শুনে না তোমার আম্মুর। তারপর হৃদির দিকে তাকিয়ে গলা কঠিন করলেন,
তোমার পড়াশোনার কী খবর? ঠিকমতো পড়াশোনা করো? রিদি সোজা হয়ে বসলো। করি তো। তারেক রায়ান গম্ভীর মুখে বললেন, তোমাকে আমি আসলে সেখানে পাঠাতে চাইনি। তোমার ভাই বোন মিলে ভর্তি করিয়েছে। ভর্তি যখন হয়েছ মন দিয়ে পড়বা, কোনো কিছু যাতে না শুনি, এমন কিছু করবা না যাতে তোমার আব্বুকে সমাজের মাথা নিচু করে হাঁটতে হয়। রিদি কিছু বলল না, শুধু মাথা নাড়ল। চোখে এক অদ্ভুত চাপা ভয় জমে উঠল। তিনি অবাক বললেন, আচ্ছা ঠিক আছে, তো ভালোই থাকো, সাবধানে চলাফেরা করবা, আল্লাহ হাফিজ। দুই বোন একসাথে বলল, আল্লাহ হাফিজ। ভিডিও কল শেষ হতে রুমের ভেতরে হালকা নীরবতা নেমে এলো। রীতি দীর্ঘশ্বাস ফেলে সোফায় বসে চার হাত পা চারদিকে ছড়িয়ে দিল। সিলিংয়ের দিকে তাকিয়ে রইল অন্যমনস্কভাবে। মনে পড়ে বাবার শেষ কথাটা, এমন কিছু করবা না যাতে তোমার আব্বুকে সমাজে মাথা নিচু করে হাঁটতে হয়। চোখ দুটো বন্ধ করলো। শরীরটা ক্লান্ত, মনটাও ভারাক্রান্ত। ঠিক তখনই ট্রিং ট্রিং করে বেল বাজলো, কলিং বেল। ঈশানী ঝট করে উঠে দাঁড়ালো। তোর ভাইয়া আসছে মনে হয়, বলে দৌড়ে গেল দরজা দিকে। দরজা খুলতে চোখ বড় বড় হয়ে গেল ঈশানীর। তার সামনে দাঁড়িয়েছে তিনজন পরিচিত মুখ। আহাদ রাজার তিন অ্যাসিস্ট্যান্ট শাহিন, নাদিম আর শাওন। তাদের হাতেও নিচে একাধিক বড় বড় প্যাকেট। দেখে মনে হচ্ছিল সব খাবারের প্যাকেট। ঈশানী বিস্মিত হয়ে তোতলাতে তোতলাতে বলল, আপনারা? হৃদি চোখ বন্ধ রেখে শব্দ শুনতে পাচ্ছিল। চোখ খুলে ঘাড় একটু কাত করে দেখার চেষ্টা করলো। কৌতূহল চেপে রাখতে না পেরে ধীরে ধীরে উঠে গিয়ে দাঁড়ালো ঈশানীর পেছনে। সামনের দৃশ্য দেখে হৃদির চোখও বিস্ফোরিত হয়ে গেল তাদের দেখে। ঠিক তখনই শাইন প্যাকেটগুলো এগিয়ে ধরল। নরম অথচ গম্ভীর কণ্ঠে বলল, এগুলো আপনাদের জন্য। ঈশানী হৃদির উপস্থিতি টের পেল না, তাই ভুরু কুঁচকে অবাক হয়ে তাকালো তাদের দিকে। আমার জন্য? তিনজন একসাথে দ্রুত নাসূচক মাথা নাড়ল। তারপর ঈশানীর পিছনে হৃদির দিকে দৃষ্টি রেখে বলল, আপনার জন্য। হৃদি হতবাক হয়ে নিজের বুকে তর্জনী আঙুল ঠেকিয়ে বলে, আমার জন্য? তিনজন একসাথে হ্যাঁ সূচক মাথা নাড়ল। এরপর শাইন প্যাকেটগুলো ধরে রেখে ব্যাখ্যা দিল, আপনার হাত কেটে গেছে, ভাই বলেছে আপনাকে প্রোটিন জাতীয় খাবার খেতে হবে, তাই এগুলো পাঠিয়েছে, অনুগ্রহ করে গ্রহণ করুন। এক মুহূর্তে ঘরটা যেন নিস্তেজ হয়ে গেল। শুধু হৃদির বুকের ভিতর ঢুপঢাপ শব্দে ঢুকবুগানি। ঈশানীর দৃষ্টি হঠাৎ হৃদির দিকে ঘুরে গেল। চোখ দুটো বিদ্ধ হয়েছে যেন হৃদির বুকের ভেতর পর্যন্ত। তীক্ষ্ণ দৃষ্টি বিস্ময়ের সুরে বলল, তোর হাত কেটে গেছে? হৃদি একটা শক্ত ঢোক গলা ধারণ করলো। গলার ভিতরটা শুকিয়ে কাঠ। অবস্থা এমন যে কথাই বেরোতেই চাইছে না। অবশেষে 32টা দাঁত বের করে জোরপূর্বক একটা কৃত্রিম হাসি দিল। বিড়বিড় করে সুর টেনে বলল, আমি তো ফাইসা গেছি, আমি তো ফাইসা গেছি মানকে ছিপায়। ঈশানী কটমট করে তাকালো হৃদির দিকে। আহাদ রাজার তিন পান্ডা এক এক করে ভেতরে ঢুকে গেল। সব প্যাকেটগুলো ড্রয়িং রুমে রেখে আবার বেরিয়ে গেল। পুরো ড্রয়িং রুম ভর্তি, পা রাখারও জায়গা নেই। হৃদিতা ভয়ে দেওয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। মনে মনে আহাদ রাজাকে গালি দিতে লাগলো। সামান্য একটু কেটে গেছে, তার জন্য আবার কিসের পোর্টিল আজও? ভোরবেলা থেকে মিড হাউজে এক ধরনের ব্যস্ততা। রান্নাঘর থেকে ডাইনিং, আবার ডাইনিং থেকে রান্নাঘর। একটা না এদিক ওদিক ছুটে বেড়াচ্ছেন হালিম বেগম। শুধু তিনি একা নন, পাশে আছে দুজন পরিচালিকা, 16 বছরের চঞ্চল ঋতু আর 40 ঊর্ধ্ব অভিজ্ঞ বানি আপা। এদিকে আফরোজা শেখ ভোর 7টায় বেরিয়ে গেছে আদালতের উদ্দেশ্যে। একটি জটিল কেস আছে। তার এই পেশা তাকে প্রায় ঘরের বাইরে আটকে রাখে। তাই স্বাভাবিকভাবেই পুরো বাড়ির দায়িত্ব এসে পড়ে হালিমার কাঁধে। হালিমা বেগমের সে ঘরটা কিন্তু অনেক নিচে। নিম্নবিত্ত পরিবারের মা বাবা, ভাড়া মেয়ে। তবুও তার জীবনে আলো এসেছিল এক সম্পর্ক থেকে, আশরাফ মীরের সাথে ভালোবাসা সম্পর্কে জড়িয়ে। পরবর্তী সালমান মীর তার স্ত্রী শারমিন দাঁড়িয়ে থেকে তাদের বিয়ে দিয়ে হালিমাকে আনেন এই বাড়ির ছোট বউ করে। সেদিন থেকে হালিমার জীবনে কষ্ট যেন দূর সরে গেল। সে শুধু একজন স্বামী নয়, একটা পরিবারও পেয়েছে। আসার পর থেকে সংসারের নিজের কাঁধে নিয়েছে হালিমা। রান্না করা তার নেশা, রান্নাঘর থেকে তার রাজ্য।
নিত্য নতুন রেসিপি ট্রাই করে সবার জন্য সাজিয়ে রাখে, আর তার হাতের স্বাদের প্রশংসা মুখর থাকে মীর পরিবার সবাই। আজও ড্রয়িং রুমে টেবিলে বসেছে মেয়ের বাড়ির সদস্যরা। এক পাশে আমজাদ মীর, অন্য পাশে আশরাফ মীর। দুজনের মাঝখানে খাচ্ছে আদিবা আর আহিয়া। হঠাৎ সিঁড়ি বেয়ে ঠকঠক করে শব্দ তুলে নেমে এলো এ বাড়ির ছোট ছেলে, চঞ্চল আর দুষ্ট আদিল মীর। চুল এলোমেলো, মুখ ভরা দুষ্টুমি। এসেই বসলো আহিয়ার পাশে। এক মুহূর্ত সময় নষ্ট না করে আহিয়ার প্লেট থেকে খপ করে একটা ডিম তুলে মুখে পুরে দিল। আহিয়া তেলে বেগুনে জ্বলে উঠল। আবদুল্লার বাচ্চা! সাথে সাথে পা দিয়ে এক ধাপ করে পাড়া দিল। আদিলও কম যায় না, চুল টেনে ধরে বলল, শাকচুন্নি, আমাকে মারলি কেন? তুই আমার ডিম খেলি কেন? আদিল ভীষণ নাটকে ভঙ্গিতে থুতু ফেলার ভান করে বলল, ওয়াক, থু থু, আগে বলবি না এটা তোর ডিম? আমি তো মুরগির ডিম মনে করে খাইছি। ওয়াক, থু। তার মানে কাণ্ডে আদিবা খিলখিল করে হেসে উঠল, কিন্তু আহিয়ার আগে কটমট করে তাকালো সেদিকে। এক হাতে কুইন চালালো আদিলের পেটে। আদিলও প্রতিশোধ নিল, আহিয়ার চুল খপ করে টেনে ধরল। মুহূর্তে দুজনের চুল টানাটানি শুরু করলো। কেউ কাউকে ছাড়ছে না। শব্দ শুনে রান্নাঘর থেকে দৌড়ে এলেন হালিমা বেগম, আর টেবিলের মাথা থেকে কর্কশ স্বরে ধমক দিলেন আমজাদ মীর। কী হচ্ছে এসব? সকাল সকাল তামাশা না করলেই নয়। ছাড়ো একে অপরকে। আগে ওকে ছাড়তে বলো, ও আগে ধরেছে। না, আমি ছাড়বো না, আগে তুই ছাড়। হালিমা বেগম তখন খুন্তি হাতে দাঁড়িয়ে আছেন, চোখ রাঙিয়ে বলেন, আদি, ছাড় তাড়াতাড়ি, না হলে এই খুন্তি দিয়ে পেটাবো। আম্মু, আগে এই শাকচুনি আমারে মারছে, আমি ছাড়বো না। এমন সময় সিঁড়ি দিয়ে নিঃশব্দ পায়ে নামতে গেলে আদনাতকে। পরিপাটি পোশাকে প্রস্তুত হাসপাতালের উদ্দেশ্যে বের হয়। তাকে দেখা মাত্রই দুজনের চুল থেকে হাত ছেড়ে দিল। চুলের গোছা ঠিক করতে করতে দুজনের চুপচাপ চেহারে বসে গেল। মাথা নিচু করে খাবারে মনোযোগ দিয়ে হয়ে গেল যেন কেউ কিছু বোঝে না, যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না। আদনাত কড়া দৃষ্টিতে একবার চারপাশে তাকালো, কোনো শব্দ ছাড়াই চেয়ার টেনে বসে গেল। আদনানের পছন্দ নয় অতিরিক্ত শব্দ। চামচ, ছুরি টুংটাং শব্দ যেন কানে বিঁধে যায়। ঋতু এসে তার সামনে এক কাপ গরম গ্রিন টি রাখলো। কাছের টেবিলে কাপ রাখতেই হালকা টুং শব্দ হলো। সাথে সাথে আদনান চোখ বন্ধ করে ফেলল বিরক্তিতে। তারপর আগুন ঝরা চোখে তাকালো ঋতু দিকে। ঋতু ভয়ে ভয়ে মাথা নেড়ে দ্রুত বসে উঠল। ভুল হয়ে গেছে ভাইজান, আর হইব না বলেই ছুটে গেল রান্নাঘরের দিকে। ডাইনিং টেবিলে আবার নীরবতা নেমে এলো, কেবল থালা বাসনের নরম শব্দ। আদিল আর আহির একে অপরের দিকে তাকালো। চোখের ইশারা দুজনে হালকা হেসে নিল আদনানকে নিয়ে, কিন্তু সেই হাসিও যেন নিঃশব্দে, কারণ তারা জানে আদনানের সামনে বেশি বাড়াবাড়ি মানে বিপদ। হঠাৎ সিঁড়িটা ধপধপ পায়ের শব্দে ভেসে এলো। পাঞ্জাবি হাতা গোটাতে গোটাতে চুলগুলো এলোমেলো ভঙ্গিতে আত্মবিশ্বাসী কায়দায় নেমে এলো আহাত রাজা। ডাইনিংয়ের পাশে এসে দাঁড়াতে সে একবার চারপাশে তাকালো, চোখে দুষ্টু ঝিলিক, ঠোঁটে বাঁকা হাসি। আদনানের দিকে এক ঝটকা দৃষ্টি ছুড়ে দিয়ে বলো, গুড মর্নিং এভরিওয়ান। আমজাদ মেয়ের গম্ভীর স্বরে উত্তর দিলেন, গুড মর্নিং। আহাত রাজা তার নির্দিষ্ট চেয়ার টেনে বসলো। চেয়ারটা এমনভাবে শব্দ করে টানলো যেন ইচ্ছে করে কারো বিরক্তি বাড়ানোর জন্যই উদ্দেশ্য। চেয়ার টানার ঘরঘর শব্দে আদনানের সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল। হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল টেবিলের নিচে, কিন্তু সে নিজেকে সংযত করলো। আহাত হেসে ভুরু কুঁচকে তাকালো সেই দিকে, তারপর চোখ সরিয়ে আহিয়ার দিকে তাকিয়ে বলো, আহি, ফ্রুটের ট্রেটা দে তো। আরে ব্রেডটা দে। না না, এটা নেব না। চাচি আম্মা, আমার কফি দাও। একটার পর একটা চাহিদা, একটার পর একটা শব্দ। কখনো প্লেট টেবিলের ধপ করে রাখে, আবার কখনো গ্লাস তোলে, আবার টাস্ক শব্দে নামায়। আদনান ভালো করেই জানে আহাত ইচ্ছে করেই এমন করেছে, কারণ এই বাড়িতে একমাত্র মানুষ যার সাথে আদনান কখনোই পেরে ওঠে না, সে হলো আহাত রাজা। বয়সে তার থেকে 6 মাসের ছোট হলো, তার কর্মকাণ্ড ছোট না। আমজাদ মীর ছেলের কাণ্ডে দেখে মাথা নেড়ে দীর্ঘশ্বাস ফেললেন। আফশাক মীর মুখ টেপে হালকা হাসলেন। এই দুই ভাইয়ের অঘোষিত শত্রুতা পুরো বাড়ি বোঝে। নাস্তা শেষ করে উঠে দাঁড়ালো আমজাদ মীর। আহাদের দিকে তাকিয়ে বললেন,
আমি যাচ্ছি, তুমি কিন্তু সময় মতো চলে আসবে। নিশ্চয়ই ভুলে যাওনি সংসদে আর জরুরি সভা আছে, তোমার বক্তব্য রাখতে হবে। না বাবা, এত গুরুত্বপূর্ণ বিষয় আমি কি করে ভুলতে পারি। আহার চেয়ার ঠেলে একটু গা এলিয়ে দিয়েই বলল কথাটা। কথাটা বলার সময় তার চোখ ছিল সরাসরি আদনানের দিকে, কেমন যেন চ্যালেঞ্জ ছোড়া দৃষ্টিতে তাকিয়ে থাকলো। আমজাদ মীর আর আফসাস মীর বেরিয়ে গেলেন। এই ফাঁকে আদিবা চুপচাপ উঠে আদনানের কাছে এলো। 9 বছরের কচি মুখ, কিন্তু চোখে বুদ্ধির ঝিলিক। ভাইয়া, আমার হোমওয়ার্কে তোমার সাহায্য লাগবে, চিকিৎসার বিষয় নিয়ে লিখতে হবে। আদনান হালকা হাসলো, তার ছোট্ট বোনের মাথায় সিনো ভরে হাত রাখলো। ওকে, আমি করে দেব। এই বাড়িতে আদনানের সবচেয়ে প্রিয় হলো আদিবা, কারণ সে অন্যদের মতো বেহুদা হইচই করে না, সব কিছু গুছিয়ে করে, মনোযোগ দিয়ে চলে। আসলে বয়স ছোট হলেও বুদ্ধিতে সে আহিয়া আদিলের হার মানায়। আদিল তখন বাইরে যাবার জন্য প্রস্তুত। হাত ধরে আদিবাকে নিয়ে বেরিয়ে গেল দুজনেই। আদনানও উঠে দাঁড়ালো। ঠিক সেই সময় রান্নাঘর থেকে এগিয়ে এলেন হালিমা বেগম, আদনানের বাবা। আজ চেষ্টা করে একটু আগে আসতে। আপা, তোমার সাথে জরুরি কথা বলবে, হয়তো কোথাও যেতে হবে। আমি চেষ্টা করবো চাচি আম্মা, বলে দরজার দিকে এগাতে শুরু করলো। ঠিক তখনই আহিয়া ফিসফিস করে হালিমা বেগমকে জিজ্ঞেস করলো, চাচি আম্মা, আজকেও কি আদনান ভাইকে আম্মু পাত্রী দেখাতে নিয়ে যাবে? কথাটা শুনে আদনানের পা থেমে গেল দরজার কাছে। মুহূর্তে কান খাড়া হয়ে গেল তার। সে নীরবে দাঁড়িয়ে শুনতে লাগলো তাদের কথোপকথন। হালিমা বেগম ধীরে উত্তর দিলেন, মনে হয় তাই, তবে আপাতত এখনো কিছু স্পষ্ট বলেনি। আরে, আর কত মেয়ে দেখবে? 2 মাস ধরে প্রতি সপ্তাহে একটা করে মেয়ে দেখে, তবু কোনো মেয়ে পছন্দই হয় না। এটা বিয়ে আহে, ছেলে খেলা না। জীবনসঙ্গী বেছে নিতে সময় তো লাগবেই, মনের মতো মানুষ খুঁজে পাওয়া সহজ না। এতক্ষণ চুপচাপ খাবার খেতে খেতে সব শুনছিল আহাদ। এবার সে 1 গ্লাস পানি খেলো, অন্তঃপর টকার শব্দ করে গ্লাসটা টেবিলে নামিয়ে রাখলো। চোখে বিদ্রুপের ঝিলিক, ঠোঁটে কাটক্ষ ভরা হাসি। কে মেয়ে দিবে ওরে? ওর মতো শুচিবায়ুর কপালে ভেটকি মাছের মতো মেয়েও জুটবে না। কথাটা যেন তীরের মতো গিয়ে বিঁধল আদনানের কানে। মুহূর্তে তার শরীর শক্ত হয়ে গেল। কোনো উত্তর না দিয়ে গভীর মুখে গটগট করে বেরিয়ে গেল সেখান থেকে। আহাত তাকিয়ে রইল সেদিকে। ঠোঁটের তাচ্ছিল্যের এক হাসি টেনে দিল, একটা জয়ী ভঙ্গির হাসি। সকাল থেকে সংসদ ভবনের চত্বরে মুখরিত। গেটে প্রবেশ করছে একে একে কালো গাড়ি, টাইম নিরাপত্তা, চারপাশে মিডিয়ার ভিড়। সবাই যেন অপেক্ষার আজকের গুরুত্বপূর্ণ অধিবেশনের জন্য। কারণ আর মাত্র কয়েক মাস পরে জাতীয় নির্বাচন। কে ক্ষমতায় থাকবে, কারা ছিটকে পড়বে, সব হিসাব নিকাশ নির্ভর করছে এক সময়কার সিদ্ধান্তের উপর। সংসদ ভবনের ভেতরে টান গম্ভীরতা, আবার কারো চোখে মুখে আগাম প্রচারণা, উত্তেজনা। সভাপতি মঞ্চে বসে সবার দৃষ্টি আকর্ষণ করলেন। প্রথমে অর্থমন্ত্রী বাজেট সংক্রান্ত সংক্ষিপ্ত বিবরণ দিলেন। নির্বাচনের আগে জনগণের আস্থা টিকিয়ে রাখতে দরকার স্থিতিশীল বাজার, ভর্তুকি বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি। প্রতিবক্তব্যে অন্যরা মাথা নেড়ে সায় জানালো। সবাই যখন কিছুটা নির্বুদ্ধভাবে শুনছে, তখন ধীরে ধীরে চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো আহাদ রাজা মীর। তরুণ বয়স হলো তার, ভঙ্গি, দৃষ্টি, তীক্ষ্ণতা সবার দৃষ্টি কাড়তে যথেষ্ট। কালো চশমা খুলে টেবিলে রাখলো, পাঞ্জাবির হাতা গুটিয়ে নিল এক করে। অন্তঃপর হাতের উল্টো পিঠ দিয়ে নাক ঘষে নিল, যেন নিজেকে যুদ্ধের ময়দানে প্রস্তুত করছে। আহাদ রাজা গম্ভীর অথচ কণ্ঠে দীনতার সুরে বলতে শুরু করলো,